শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলাদেশের সঙ্গীত জগতের এক কিংবদন্তিকে, ফরিদা পারভীন। লালনের কণ্ঠস্বর, এই নামেই তাকে চেনে বাংলাদেশ ও বিশ্ব। তিনি ছিলেন লালন গানের সবচেয়ে শক্তিশালী কণ্ঠ। কিন্তু সেই ফরিদা পারভীনকে ঘিরেও ছিল নানা বিতর্ক। অনেকে বলেছে তিনি লালনের গানকে নিজের মতো করে গেয়ে বিকৃত করেছেন। আবার অনেকে বলেছে তিনি না থাকলে লালনের গান হয়তো বিশ্বে এতটা পরিচিতিই পেত না। আর সম্প্রতি 13ই সেপ্টেম্বর 2025 আমরা তাকে হারালাম চিরদিনের জন্য। 1954 সালের 31শে ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় ফরিদা পারভীনের জন্ম হয়। 14 বছর বয়সে 1968 সালে তার পেশাদার সঙ্গীত জীবন শুরু হয়। কারণ এবছর রাজশাহী বেতারে তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুল সঙ্গীত গাইতে শুরু করেন ফরিদা পারভীন। 1973 সালে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। কিন্তু পরবর্তীতে লালন সঙ্গীতকে বেছে নেন। লালন সঙ্গীতকে বেছে নেওয়ার কারণ তিনি প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, নাটকীয় ঘটনার মধ্য দিয়ে লালন সঙ্গীতকেই বেছে নিই। কুষ্টিয়ার স্থানীয় এক হোমিও চিকিৎসক আমার গানের বেশ মুগ্ধ শ্রোতা ছিলেন। তিনি কেন জানি আমার কণ্ঠে লালন গীতি শুনতে চাইতেন। তার মনে হতো লালনের গান আমার কণ্ঠে বেশি ভালো লাগবে। তাই হঠাৎ করেই আমাকে একদিন লালন ফকিরের গান শেখার পরামর্শ দেন। কিন্তু শুরুতে লালনের গান গাইতে চাইনি। বিবিসিকে 2013 সালে দেওয়া এক সাক্ষাৎকারে ফরিদা পারভীন বলেছিলেন, আমি খুব তাচ্ছিল্যবশত বলেছিলাম এসব ফকির ফাকরার গান আমার ভালো লাগে না। তিনি বলেন, আমি যেহেতু নজরুলের গানের চর্চা করছিলাম, ক্লাসিক্যালের চর্চা করছিলাম, লালন সাইজি সম্পর্কে আমার সেই রকম ঠিক ধারণা ছিল না। এখন আমি খুব অনুতপ্ত হই, কেন এই কথাটা বলেছিলাম। আর আমার এই অনীহা দেখে বাবা আমাকে অনেক বুঝিয়ে লালনের গান শেখার জন্য রাজি করেন। বলেন, ভালো না লাগলে গাইবি না, এই শর্তে রাজি হই এবং লালন সঙ্গীতের পুরোধা ব্যক্তিত্ব মকসেদ আলী সাইয়ের কাছে তালিম নেওয়া শুরু করি। সত্য বলো, সুপথে চলো, ওরে আমার মন, লালনের বিখ্যাত এই গানটি শিখি। সত্য বল, সুপথে চলো। একই বছর দোল পূর্ণিমা উৎসবে গানটি গাইলে শ্রোতারা আমাকে লালনের আরও একটি গান গাইতে অনুরোধ করেন। তখন আমি শ্রোতাদের বলি, আমি একটি গান গাইতে শিখেছি। শ্রোতাদের এই আবেগ, উচ্ছ্বাস আর প্রশংসা তাকে বুঝিয়ে দিয়েছিল এই পথেই তার যাত্রা। তার কণ্ঠে লালনের গান হয়ে ওঠে শুধু সঙ্গীত নয়, এক অনন্য জীবন দর্শন। তিনি বলেছিলেন, এ গানই আমার নতুন পথে দিশা হয়েছিল। এরপর ধীরে ধীরে বুঝতে শিখি কি আছে লালনের গানে। তার গানে মিশে থাকা আধ্যাত্মিক কথা ও দর্শন আমাকে ভাবিয়ে তোলে। এটা বোঝার পর লালনের গান ছাড়া আর কিছুই ভাবতে পারি না। এরপর পরবর্তীতে খোদা বক্স সাই, করিম সাই, ব্রজেন দাস সহ গুরু পরম্পরার সাধকদের কাছে তালিম নিয়ে লালন গানকে তিনি কণ্ঠে ধারণ করেন। আর এভাবেই পরে তিনি বিশেষভাবে লালনের গান পরিবেশনের মাধ্যমে জনপ্রিয় হন। তাকে বলা হয় লালন সঙ্গীতের জীবন্ত প্রতিচ্ছবি। ভালোবেসে তাকে লালন কন্যা ও লালন সম্রাজ্ঞী হিসেবে অভিহিত করা হয়। লালনের গান ছাড়াও ফরিদা পারভীনের কণ্ঠে বেশ কয়েকটি আধুনিক গানও ব্যাপক জনপ্রিয়তা পায়, যার মধ্যে উল্লেখযোগ্য এই পদ্মা, এই মেঘনা, তোমরা ভুলে গেছো মল্লিকাদির নাম, নিন্দার কাটা। তবে নজরুল সঙ্গীত কিংবা আধুনিক গান চালিয়ে নেওয়া যাওয়া প্রসঙ্গে বিবিসির প্রশ্নে তিনি বলেছিলেন, আমার ভাবনার মধ্যে এসে গেল যে নজরুল সঙ্গীত গেয়ে আমি তো ফিরোজা বেগম হতে পারবো না, বা আধুনিক গান গেয়ে আমি তো ফেরদৌসী রহমান হতে পারবো না, বা সন্ধ্যা মুখোপাধ্যায়ও হতে পারবো না। সেজন্য লালন সাইজির গান যখন আমার শ্রোতারা ভালোবেসে গ্রহণ করলো, আমার ভিতরে একটা ঐশ্বরিক অনুরণন ঘটেছিল যে লালনের গান করলেই সবচাইতে ভালো হবে। এভাবেই ফরিদা পারভীনের মাধ্যমেই লালনের গান পৌঁছে গেছে ঘরে ঘরে। আন্তর্জাতিক অঙ্গনে তার কণ্ঠে লালন গান প্রচারিত হয়েছে আর বাংলাদেশকে সাংস্কৃতিকভাবে পরিচিত করেছে। তিনি শিশুদের লালন সঙ্গীত শিক্ষার জন্য অচিন পাখি স্কুল নামে একটি গানের স্কুল প্রতিষ্ঠা করেন, যা লোকসঙ্গীতের প্রচার ও প্রসারে ভূমিকা রাখে। প্রাপ্তির কথা বলতে বিবিসিকে তিনি বলেছিলেন যে প্রথম প্রাপ্তি হচ্ছে মানুষের ভালোবাসা। তবে সঙ্গীত শিল্পী হিসেবে তার অবদানের স্বীকৃতিস্বরূপ 1987 সালে রাষ্ট্রীয় সম্মাননা লাভ করেন।
পরবর্তীতে 1993 সালে তিনি চলচ্চিত্র অন্ধপ্রেমে তার কণ্ঠে নিন্দার কাটা গানটির জন্য সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। 2008 সালে জাপান সরকারের ফুকুওকা এশিয়ান কালচার পুরস্কার পান। এছাড়াও ইউনেস্কো সহ বহু আন্তর্জাতিক সংগঠন তাকে সম্মান জানিয়েছেন। তার মতো একজন মানুষও বিতর্ক ও সমালোচনার বাইরে ছিলেন না। লালন গীতি পরিবেশনের শুরুতে তার বিরুদ্ধে গান বিকৃতির অভিযোগ উঠেছিল, কারণ কিছু বাউল সম্প্রদায় মনে করত যে তিনি লালন সাঁইয়ের গান সঠিকভাবে পরিবেশন করছেন না। তাদের মতে লালনের গানের সঠিক গায়ন শৈলী বা ভাবকে সঠিকভাবে তুলে ধরতে পারেননি তিনি। তবে সমালোচকরা বললেও তার কণ্ঠে গানগুলো শ্রোতাদের কাছে সহজবোধ্য হয়েছে এবং নতুন প্রজন্ম লালনকে চিনেছে। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে লালনের গান রিমিক্স বা ফিউশন প্রসঙ্গেও কথা বলেছিলেন ফরিদা পারভীন। তিনি বলেছিলেন, ফিউশনের নামে কনফিউশন তৈরি হচ্ছে। ফরিদা পারভীন আরও বলেছিলেন, বাদ্যযন্ত্র ব্যবহার করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মূল সুরটাও নষ্ট হয়ে যাচ্ছে, আর অনেক ধরনের বাদ্যযন্ত্রের ঝনঝনানিও বেশি হচ্ছে। আমি যদি এখন গান করি আর আমার গানকে ছাপিয়ে যায় বাদ্যযন্ত্রের শব্দ, তাহলে তো সেই গানের কথাও বোঝা যাবে না, মূল ভাবও অনুধাবন করা যাবে না। তিনি আরও বলেছিলেন, বাদ্যযন্ত্রের আওয়াজ বাড়িয়ে দিলে গানের আসল আবেগ চাপা পড়ে যায়। তার মতে লালনের গান হোক স্বচ্ছ, কণ্ঠভিত্তিক। তিনি আইনি লড়াইয়েও জড়িয়ে পড়েছিলেন। 2017 সালে ডেইলি অবজারভারের সূত্র মতে তিনি তার অনুমতি ছাড়া তার গাওয়া জনপ্রিয় লালনের গান প্রকাশের অভিযোগে সারগাম নামে একটি মিউজিক স্টুডিওর মালিক এবং কম্প্যাক্ট সিডি রেকর্ডিং কোম্পানির 2 মালিকের বিরুদ্ধে 2টি মামলা দায়ের করেছিলেন। এই অভিযুক্তরা তার 59টি গানের 5টি অ্যালবামের জনপ্রিয় লোকগানের সিডি তৈরি করে দেশ ও বিদেশে বাজারজাত করেছিল। এই চক্রটি 2005 সাল থেকে জালিয়াতির সাথে জড়িত এবং এ থেকে তারা প্রায় 5 কোটি টাকা আয় করেছেন। তিনি এদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন এবং মামলাগুলিতে তার স্বামী গীতিকার অধ্যাপক আবু জাফর এবং তার ছেলেদের সাক্ষী করা হয়েছিল। শেষ জীবনে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। কিডনি সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, নিয়মিত ডায়ালাইসিস করতে হতো। অবশেষে 2025 সালে 13ই সেপ্টেম্বর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 71 বছর। তিনি স্বামী এবং 3 ছেলে ও 1 মেয়ে সন্তান রেখে গেছেন। ফরিদা পারভীন লালনের গানকে পৌঁছে দিয়েছেন ঘরে ঘরে, দেশ থেকে বিদেশে। তার কণ্ঠে লালনের দর্শন পেয়েছে নতুন প্রাণ, নতুন শ্রোতা। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার কণ্ঠস্বর, তার সঙ্গীত ও লালনের দর্শন আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। এই গল্প যদি আপনার মনে দাগ কাটে, তবে ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার অনুভূতি জানান, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, যাতে আরও এরকম সত্য ও আবেগময় গল্প আপনি সবার আগে পান। অনেক ধন্যবাদ সবাইকে।